সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইসিটি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা পড়তে যাচ্ছি চতুর্থ অধ্যায়। আমাদের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে ওয়েব ডিজাইন, পরিচিতি এবং HTML। যথারীতি আমাদের তৃতীয় অধ্যায় শেষ। তো চলো শুরু করি। পার্ট 1, ওয়েব পেজ, ওয়েবসাইট এবং এই সম্পর্কিত বিভিন্ন বিষয়ের পরিচিতি। এই পাঠ শেষে যা যা শিখতে পারবে তা হচ্ছে ওয়েব পেজের ধারণা ব্যাখ্যা করতে পারবে। 2 নাম্বার হচ্ছে ওয়েবসাইটের ধারণা ব্যাখ্যা করতে পারবে। 3 নাম্বার হচ্ছে ওয়েব ডিজাইনে ধারণা ব্যাখ্যা করতে পারবে। ওয়েব ডিজাইনের ধারণা ব্যাখ্যা করতে পারবে। ওয়েব ডিজাইন সম্পর্কিত বিভিন্ন বিষয় ব্যাখ্যা করতে পারবে। আমরা প্রথমে জানবো ওয়েব পেজ কি। ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব বা ইলেকট্রনিক্স ডকুমেন্ট যা সাধারণত HTML বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এ লেখা হয় এবং বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়। একটি ওয়েব পেজে টেক্সট, ইমেজ, ফাইল, অডিও, ভিডিও এবং অ্যানিমেশন ইত্যাদি সংরক্ষণ করা হয়। যে কোনো ইন্টারনেট ব্যবহারকারী ব্রাউজারের সাহায্যে URL এর মাধ্যমে যে কোনো জায়গা থেকে এটি দেখতে পারে। এটি হচ্ছে আমাদের ওয়েব পেজ। যেমন এটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এটি হচ্ছে একটি ওয়েবসাইট। ওয়েবসাইটের একটি মূল পেজ, এটাকে বলা হয় হোম পেজ, যা আমরা পরবর্তীতে জানব। আমরা যদি একটু চিন্তা করি, কিছুক্ষণ আগে আমরা জানলাম যে একটি ওয়েব পেজে কি কি সংরক্ষিত হয়। বিভিন্ন ধরনের টেক্সট, ইমেজ, অ্যানিমেশন, অডিও, ভিডিও, এরকম তথ্য। যেমন এটি একটি ইমেজ, এটি একটি ইমেজ, এটি একটি ইমেজ। এখানে যেরকম স্ক্রল করে এটাকে বলা হচ্ছে অ্যানিমেশন। ওয়েবসাইট একই ডোমেনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকেই ওয়েবসাইট বলা হয়। তাহলে আমরা কি জানলাম? একটা ডোমেইনে একটা ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটটি তৈরি হয় একাধিক ওয়েব পেজের সমন্বয়ে, অর্থাৎ একাধিক ওয়েব পেজের সমষ্টিকেই বলা হয় ওয়েবসাইট। যেমন আগে আমরা দেখেছি এটি একটি আমাদের ওয়েবসাইট যা একটি ডোমেইনে আছে। এই ডোমেইনটি আমরা পরে দেখব যে আমরা কি কি ডোমেইন ব্যবহার করে থাকি। এখন আমরা দেখব ওয়েব ডিজাইন কি। ওয়েব পেজের বাহ্যিক সৌন্দর্য তৈরি এবং আকর্ষণীয় করার জন্য বিভিন্ন সফটওয়্যার এবং টুলস ব্যবহার করে ওয়েব পেজ ডিজাইন করাকেই ওয়েব ডিজাইন বলে। অর্থাৎ এই প্রক্রিয়ায় একটি ওয়েব পেজ বা ওয়েবসাইটের বিভিন্ন লেআউট, রং, গঠন, গ্রাফিক্স এবং ইন্টারঅ্যাক্টিভ বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করা হয়। ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রে যে সফটওয়্যার এবং টুলস ব্যবহার করা হয় তা হচ্ছে যেমন রিলেডেট, ক্যানভা, ড্রিমওয়েভার, ফটোশপ ইত্যাদি। আমরা বিভিন্ন ধরনের টুলস বা সফটওয়্যার ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করতে পারি। এখন আমরা দেখব এই ওয়েবসাইটে দেখতে গেলে আমাদের যে বিষয়টি খুবই দরকার হয় বা যা ছাড়া আমরা ওয়েবসাইট দেখতে পারি না তা হচ্ছে ইন্টারনেট। তাহলে ইন্টারনেট কি? ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বিরাট নেটওয়ার্ক ব্যবস্থা। বর্তমানে যোগাযোগ ব্যবস্থার প্রধান মাধ্যম হচ্ছে ইন্টারনেট।
1969 সালে যুক্তরাষ্ট্রের সর্বপ্রথম আরপানেট দিয়ে যাত্রা শুরু করে। যুক্তরাষ্ট্রের সর্বপ্রথম আরপানেট দ্বারা। তো আরপানেটের ফুল ফর্ম হচ্ছে আরপানেট অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেশন নেটওয়ার্ক। এখন আমরা দেখব সার্ভার বা সার্ভার কম্পিউটার কি, কারণ আমাদের ওয়েব সাইটটি যে জায়গায় সংরক্ষণ করি সেটি হচ্ছে সার্ভার বা সার্ভার কম্পিউটারে। সার্ভার হলো এমন একটি কম্পিউটার যা অন্যান্য কম্পিউটারগুলিতে তথ্য সরবরাহ করে। বিভিন্ন ধরনের সার্ভার রয়েছে, যেমন ওয়েব সার্ভার, মেইল সার্ভার, ফাইল সার্ভার ইত্যাদি। প্রতিটি সার্ভার কম্পিউটার নির্দিষ্ট কাজে নির্দিষ্ট সফটওয়্যারে চালায়। উদাহরণস্বরূপ, একটি ওয়েব সার্ভার অ্যাপাচি বা মাইক্রোসফট আইআইএস সফটওয়্যার চালাতে পারে, যা উভয়ই ইন্টারনেটের সাহায্যে ওয়েবসাইটগুলিতে অ্যাক্সেস দেয়। একটি মেইল সার্ভার এক্সিম বা আইমেইল সফটওয়্যার চালাতে পারে, যা ইমেল প্রেরণ এবং গ্রহণ করার জন্য এসএমটিপি অর্থাৎ সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল সেবা প্রদান করে। একটি ফাইল সার্ভার নেটওয়ার্ক ফাইল শেয়ার করার জন্য সাম্বা সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমের বিল্ট ইন ফাইল শেয়ারিং সার্ভিস ব্যবহার করতে পারে। আসলে আমরা এখানে যা জানলাম সেটি হচ্ছে সার্ভার কম্পিউটারের গুরুত্ব বা কাজ। সার্ভার কম্পিউটার দ্বারা আমরা আসলে কি করে থাকি। এখন আমরা দেখব ক্লায়েন্ট কম্পিউটার কি, অর্থাৎ আমরা যারা ইউজার তারা হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট হলো এমন একটি কম্পিউটার যা একটি দূরবর্তী কম্পিউটার বা সার্ভারকে সংযুক্ত করে এবং রিসোর্স শেয়ার করে। ক্লায়েন্ট কম্পিউটারে বিভিন্ন ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, ওয়েব ব্রাউজার যেমন গুগল ক্রোম, অপেরা, ফায়ারফক্স ইত্যাদি হলো এক ধরনের ক্লায়েন্ট সফটওয়্যার যা ওয়েব সার্ভারের সাথে সংযোগ করে এবং ওয়েব পেজ প্রদর্শন করে থাকে। ইমেল ক্লায়েন্ট মেল সার্ভার থেকে ইমেল প্রদর্শন করে। যেমন এটি হচ্ছে আমাদের একটি সার্ভার কম্পিউটার, আর এগুলো হচ্ছে আমাদের ক্লায়েন্ট অর্থাৎ ইউজার। এরা কি সার্ভারের সাথে কানেক্টেড হচ্ছে এই ইন্টারনেটকে ব্যবহার করে। তাহলে আমরা আরো একটি বিষয় জানবো, সেটি হচ্ছে আপলোড কি, অর্থাৎ সার্ভার কম্পিউটারে আমাদের এই ওয়েব পেজটা লোড করতে হয়, যেটাকে আমরা বলি আপলোড। নিজের কম্পিউটার হতে কোনো ডাটা বা ফাইল অন্যের কম্পিউটার অথবা সার্ভারে প্রেরণকে আপলোড বলে। অর্থাৎ ইউজার বিভিন্ন ধরনের ফর্মের মাধ্যমে, মানে ওয়েব পেজের ফর্মের মাধ্যমে সার্ভার কম্পিউটারে তথ্য সংরক্ষণ করতে পারে। এখন ডাউনলোড কি, আমরা ক্লায়েন্টরা যা করছি তা হচ্ছে প্রয়োজনে অন্যের কম্পিউটার বা সার্ভার হতে কোনো ডাটা বা ফাইল নিজের কম্পিউটারে নিয়ে আসাকে ডাউনলোড বলে। অর্থাৎ আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করছি, এই বিভিন্ন ওয়েবসাইট থেকে আমাদের কাঙ্ক্ষিত তথ্য বা উপাত্ত আমরা আমাদের কম্পিউটারে সংরক্ষণ করি। এই সংরক্ষণ করতে যে কাজটি করি সেটি হচ্ছে ডাউনলোড। যেমন এটাকে বলা হচ্ছে আপলোড। এই ক্লায়েন্ট কম্পিউটার থেকে সার্ভার কম্পিউটারে তথ্য সংরক্ষণ করা, এই তথ্য সংরক্ষণ করার প্রক্রিয়াটাকে বলা হয় আপলোড, এবং এই সার্ভার কম্পিউটার থেকে ক্লায়েন্ট কম্পিউটারে তথ্য নিয়ে আসাটাকে বলা হয় ডাউনলোড, যা এই চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। আশা করছি এই চিত্রের দ্বারা তোমরা বুঝতে পারছো যে আপলোড কাকে বলে এবং ডাউনলোড কাকে বলে। এখন আমরা জানবো ওয়েব ব্রাউজার কি। যে সফটওয়্যারের সাহায্যে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সম্পর্কযুক্ত পেজগুলো দেখা যায় তাকে ওয়েব ব্রাউজার বলে। ওয়েব ব্রাউজার সাধারণত ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স এবং অ্যাপলের সাফারি ইত্যাদি।
এগুলোকে বলা হয় ব্রাউজার সফটওয়্যার। বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে এই ব্রাউজার সফটওয়্যার আছে। এই ব্রাউজার সফটওয়্যার দ্বারা আমরা কি করি তাহলে? এই যে বিভিন্ন দেশে সার্ভারে রাখা যে পরস্পর সম্পর্কযুক্ত পেজগুলো আছে, সেগুলোকে আমরা দেখি। অর্থাৎ ওয়েব পেজ দেখার জন্য যে সফটওয়্যার আমরা ব্যবহার করি সেটি হচ্ছে ব্রাউজার সফটওয়্যার। এখন এই সার্ভার থেকে তথ্য খুঁজে বের করার জন্য আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করি তাকে বলা হয় সার্চ ইঞ্জিন। অর্থাৎ সার্চ ইঞ্জিন হলো এমন একটি সফটওয়্যার যা ব্যবহারকারীর দেয়া কিওয়ার্ডগুলোর জন্য ওয়েব পেজ অনুসন্ধান করে এবং সেই কিওয়ার্ড ধারণকারী ওয়েব পেজগুলো ফলাফল হিসাবে উপস্থাপন করে। বর্তমানে গুগল সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের উদাহরণ হচ্ছে যেমন গুগল, বিং এবং ইয়াহু ইত্যাদি। এই গুগল কিন্তু সার্চ ইঞ্জিন। এখানে যে গুগল কিন্তু ক্রম। গুগল ক্রমটা হচ্ছে আমাদের ব্রাউজার সফটওয়্যার। যেমন এটি হচ্ছে আমাদের একটি ব্রাউজার সফটওয়্যার। এই ব্রাউজার সফটওয়্যারটির নাম কি? অপেরা মিনি। আর এই বক্সটি, এই যে গুগল জি অর্থাৎ গুগলের সংক্ষিপ্ত রূপ, জি দ্বারা গুগলকে বোঝানো হয়েছে। এই বক্সে আমরা যে কিওয়ার্ড গুলো লিখে আমরা ওয়েবসাইট গুলো সার্চ করি, এর জন্যই এই বক্সটিতে যে সফটওয়্যার সক্রিয় আছে সেটি হচ্ছে সার্চ ইঞ্জিন। আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট, যেরকম ইউটিউব, ইয়াহু, ফেসবুক, এগুলো সব হচ্ছে ওয়েবসাইট। এরপরে আমাদের জানতে হবে আইপি অ্যাড্রেস কি। আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেট বা নেটওয়ার্ক যুক্ত প্রতিটি কম্পিউটার বা যন্ত্রের একটি অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানা থাকে। এই অদ্বিতীয় অ্যাড্রেসকে বলা হয় আইপি অ্যাড্রেস। অর্থাৎ আমরা যে ইন্টারনেট ব্যবহার করছি, ইন্টারনেটের সাথে যুক্ত যতগুলো ডিভাইস আছে বা যন্ত্র আছে, তার প্রতিটির এক একটি ইউনিক নাম্বার থাকে। এই ইউনিক নাম্বারটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। ইউনিক বলতে অদ্বিতীয় বোঝায়। যেমন ইন্টারনেটের সাথে যুক্ত এটি একটি ডিভাইস, এটি একটি ডিভাইস, এটি একটি ডিভাইস, এটি একটি ডিভাইস, এটি একটি ডিভাইস। প্রতিটি ডিভাইসের আলাদা আলাদা আইপি অ্যাড্রেস আছে। এই যে অ্যাড্রেস, এই যে এখানে আমরা ঠিক যে বিভিন্ন ধরনের সংখ্যাগুলো দেখছি, ৪ ঘরের অর্থাৎ ৪ ভাগের, এটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। আমরা কিছুক্ষণ পরে আইপি অ্যাড্রেসের প্রকারভেদগুলো দেখব। তো আইপি অ্যাড্রেস ২ প্রকার, যেমন IPv4 বা ৪ এবং IPv6 বা ৬। অর্থাৎ IPv4 ভার্সন আর একটি হচ্ছে IPv6 ভার্সন। তো IPv4 হলো ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। বর্তমানে IPv4 বহুল ব্যবহৃত আইপি অ্যাড্রেস। IPv4 এ প্রতিটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট 4টি অক্টেট অর্থাৎ 8 বিটের বাইনারি অর্থাৎ মোট 32 বিট প্রয়োজন হয়। প্রতিটি অক্টেট ডট দ্বারা পৃথক করা হয়। IPv4 দ্বারা মোট 2 টু দি পাওয়ার 32 অর্থাৎ 32 সংখ্যক অদ্বিতীয় অ্যাড্রেস তৈরি করা যায়। IPv4 এর অ্যাড্রেস সাধারণত ডেসিমেল ফরম্যাটে লেখা হয়। প্রতিটি ভাগের ডেসিমেল সংখ্যাটি 0 থেকে 255 এর মধ্যে কোনো একটি সংখ্যা হয়। আমরা কিছুক্ষণ আগে যেগুলো দেখলাম সেগুলো এর নিচে এখনই আমরা দেখব এর উদাহরণ। যেমন এটি হচ্ছে আমাদের IPv4 ভার্সন। তো এই অ্যাড্রেসে যে ডটেড আর ডেসিমেল নোটেশন, মানে এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে ডেসিমেল
আর এগুলো হচ্ছে ডট, ডট দিয়ে ভাগ করা হচ্ছে। আর এখানে কেন অক্টেট বলা হচ্ছে? কারণ এখানে বাইনারিতে যদি কনভার্ট করা হয় ৮ বিট হবে। অর্থাৎ ৪ ৮ ৩২ বিট। তাহলে এখানে ৮ বিট, এখানে ৮ বিট, এখানে ৮ বিট, এখানে ৮ বিট। এই হচ্ছে আমাদের মোট ৩২ বিট অর্থাৎ ৪ বাইট। তো এইখানে আমরা যদি একটু খেয়াল করি, সেখানে আইপি অ্যাড্রেসটাকে ভাগ করা হয়েছে কি ভাগে? যেমন এইটুকু হচ্ছে আমাদের এই নেটওয়ার্ক অ্যাড্রেস। আর এটা হচ্ছে আমাদের হোস্ট অ্যাড্রেস। তার মানে এই ৪ টি অংশের ৩ টি অংশ ব্যবহৃত হয় নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে এবং এই একটি অ্যাড্রেস ব্যবহার হয় আমাদের হোস্ট কম্পিউটারের জন্য। এখন আমরা দেখব আইপি অ্যাড্রেস ২ প্রকারের। একটি অংশ হচ্ছে যেমন IPv6। তো IPv6 হলো ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। IPv6 এর প্রতিটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট ৮টি ভাগ থাকে এবং প্রতিটি ভাগে ১৬ বিট অর্থাৎ মোট ১২৮ বিট প্রয়োজন। প্রতিটি ভাগ ডট দ্বারা পৃথক করা হয়। IPv6 দ্বারা মোট 2 টু দি পাওয়ার 128 অর্থাৎ ১২৮ সংখ্যক অদ্বিতীয় অ্যাড্রেস তৈরি করা যায়। IPv4 এর অ্যাড্রেস সাধারণত হেক্সাডেসিমাল ফরম্যাটে লেখা হয়। এর একটি উদাহরণ আমরা দেখি। এটি হচ্ছে আমাদের IPv6 ভার্সন অ্যাড্রেস, যেখানে এই হেক্সাডেসিমাল এর সংখ্যা ব্যবহার হয়েছে এবং এর ভাগ হচ্ছে ৬টি, ১, ২, ৩, ৪, ৫ এবং ৬টি। তাহলে এইটা হচ্ছে আমাদের ইন হেক্সাডেসিমাল মানে ভ্যালু। যেমন এইটা হচ্ছে আমাদের পাবলিক টপোলজি আর সাইট টপোলজি। এই অংশটুকু, এই ৩ অংশটুকু হচ্ছে আমাদের পাবলিক টপোলজি। আর এই একটি অংশ হচ্ছে আমাদের সাইট টপোলজি, যেটাকে আমরা বলছি সাবনেট। আর এটা হলো ইন্টারফেস। এই অংশটুকু হচ্ছে আমাদের ইন্টারফেস। এই হলো আমাদের IPv6 ভার্সনের উদাহরণ। এখন আমরা দেখব ওয়েব অ্যাড্রেস অথবা ইউআরএল কি। প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট ও অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে, যার সাহায্যে ইন্টারনেটে সংযুক্ত থেকে ওয়েব ব্রাউজারের সাহায্যে যে কোনো জায়গা থেকে ওই ওয়েবসাইটের পেজগুলো ব্রাউজ করা যায়। সেই ঠিকানাকে ওয়েব অ্যাড্রেস বলে। ওয়েব অ্যাড্রেস ইউআরএল নামেও পরিচিত। ইউআরএল অর্থাৎ ইউনিভার্সাল অবলিক, আমরা দুটি বলতে পারি, ইউনিভার্সালও বলতে পারি, ইউনিফর্মও বলতে পারি। ইউনিভার্সাল অর ইউনিফর্ম রিসোর্স লোকেটর একটি ওয়েব অ্যাড্রেস যা ইউআরএল এর কয়েকটি অংশ থাকে। নিচের চিত্রের মাধ্যমে তা দেখানো হলো। এটা হচ্ছে আমাদের ইউআরএল, অর্থাৎ কোনো ওয়েবসাইট প্রদর্শন করার জন্য যে ঠিকানাটি প্রয়োজন হয়, পূর্ণ ঠিকানাটি প্রয়োজন হয়, তাকে আমরা বলছি যে ইউআরএল। তাহলে এই একটি অংশ, এটিকে বলা হয় কি প্রোটোকল। আর এটিকে বলা হয় থার্ড লেভেল ডোমেইন, যেটাকে আমরা বলছি সাব ডোমেইন নেম, যেখানে www থাকে অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আর এটা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেন, যেখানে মানে এই পুরোটা হচ্ছে আমাদের ডোমেন নেম। ডোমেন নেম এই দুটি অংশ নিয়ে। তো এই ডোমেন নেমকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন আর একটা হচ্ছে টপ লেভেল ডোমেইন, যা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আর এটি হচ্ছে ডিরেক্টরি, আমরা যে জায়গা বা যে ফোল্ডারে আমরা ফাইলটি সংরক্ষণ করছি বা ফোল্ডারটির নাম। আর এটি হচ্ছে আমাদের ফাইল এবং এটুকু হচ্ছে আমাদের ফাইলের এক্সটেনশন, অর্থাৎ আমরা যে সফটওয়্যারের মাধ্যমে এই ফাইলটি তৈরি করেছি সেটি। তাহলে এই দুটি অংশ নিয়ে হচ্ছে আমাদের পেজ, আর এই পেজটাকে বলা হচ্ছে কি ফাইল। তাহলে এই যে অংশ, এই দুটি অংশ নিয়ে তৈরি হয় আমাদের পাথ। আর এদিক দিয়ে হচ্ছে আমাদের হোস্ট নেম। এই যে তিনটি অংশ নিয়ে
এটুকে বলা হয় হোস্ট নেম, আর এই অংশটুকুকে বলা হয় প্রোটোকল। এখন আমরা দেখব প্রোটোকল কি। প্রোটোকল হলো কতগুলো নিয়মের সমষ্টি। উপরে আমরা কিছুক্ষণ আগে যা দেখলাম, ইউআরএল এ এইচটিটিপি একটি প্রোটোকল, যা এইচটিএমএল ডকুমেন্ট অ্যাক্সেস করা বা ওয়েব সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে ডাটা আদান প্রদান করে থাকে। এখন ডোমেইন কি, কিছু ওইখানে দেখলাম যে একটি ডোমেইনের দুটি অংশ, যে ডোমেইন হচ্ছে একটি স্বতন্ত্র টেক্সট অ্যাড্রেস যা আইপি অ্যাড্রেসের প্রতিনিধিত্ব করে, যেমন www.facebook.com এর পরিবর্তে আমরা এই আইপি অ্যাড্রেস ব্যবহার করে থাকি। তাহলে এই আইপি অ্যাড্রেসের মাধ্যমেও ফেসবুকের ওয়েবসাইট ব্রাউজ করা যায়, অর্থাৎ www.facebook.com ডোমেনটি আইপি অ্যাড্রেস হচ্ছে 31.13.78.35 কে প্রতিনিধিত্ব করছে। মানুষ আইপি অ্যাড্রেস ব্যবহার না করে ডোমেইন ব্যবহার করে, কারণ আইপি অ্যাড্রেস সংখ্যাবাচক, তাই মনে রাখা কষ্টকর, কিন্তু ডোমেইন টেক্সট অ্যাড্রেস, তাই মনে রাখা সহজ। উপরের ইউআরএল এ www.exemplar1.com হলো ডোমেইন। প্রতিটি ডোমেইনের তিনটি অংশ থাকে, যেমন সাবডোমেইন আর ডোমেইন নেম, টপ লেভেল ডোমেইন। এখন আমরা দেখব সাবডোমেইন কি। সাবডোমেইন মূল ডোমেইনের অংশ, যাকে তৃতীয় স্তরের ডোমেইনও বলা হয়। একটি ওয়েবসাইটকে বিভিন্ন সেকশনে ভাগ করতে সাবডোমেইন ব্যবহৃত হয়, যেমন www.google.com একটি ডোমেইন, যার সাবডোমেইন হলো maps.google.com, অর্থাৎ গুগলের ম্যাপস সেকশনটি আলাদা করতে maps.google.com সাবডোমেইন ব্যবহৃত হয়। আর এটি হচ্ছে টপ লেভেল ডোমেইন বা টিএলডি। টিএলডি দ্বারা প্রতিষ্ঠানের ধরন এবং প্রতিষ্ঠানটি কোন দেশের তা বোঝা যায়। এই টিএলডি এর দুইটি অংশ, যে একটিকে বলি আমরা জেনেরিক ডোমেইন এবং আরেকটি হচ্ছে আমাদের কান্ট্রি ডোমেইন। এই জেনেরিক ডোমেইন দ্বারা আমাদের কি প্রতিষ্ঠানটি কি ধরনের তা বোঝা যায়, আর এই কান্ট্রি ডোমেইন দ্বারা বোঝা যায় এই ওয়েবসাইটটি কোন দেশের। তো জেনেরিক ডোমেইন বা যা প্রতিষ্ঠানটির ধরন নির্ধারণ করে, যেমন জেনেরিক ডোমেইনের নেম যেরকম .com দ্বারা বাণিজ্যিক প্রতিষ্ঠানকে বোঝানো হয়, .gov দ্বারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বোঝানো হয়ে থাকে। আর কান্ট্রি ডোমেইন ওয়েব অ্যাড্রেসের একেবারে শেষের অংশ, যা প্রতিষ্ঠানটি কোন দেশের তা নির্দেশ করে। কান্ট্রি ডোমেইন সকল ওয়েবসাইটের জন্য অত্যাবশ্যকীয় নয়, যেমন www.dhakaeducationboard.gov.bd এই ওয়েব অ্যাড্রেসের একেবারে শেষে বিডি লেখা আছে, অর্থাৎ এই ওয়েবসাইটটি বাংলাদেশ নির্দেশ করে। তার মানে কি, এটি হচ্ছে জেনেরিক ডোমেইন এবং এই বিডি অংশটুকু হচ্ছে কান্ট্রি ডোমেইন। তাহলে কয়েকটি উদাহরণ, যেরকম .bd দ্বারা বাংলাদেশকে বোঝানো হয়, .uk দ্বারা ইউনাইটেড কিংডম বোঝানো হয়, .us দ্বারা ইউনাইটেড স্টেটসকে বোঝানো হয়, .in দ্বারা বা ইন দ্বারা ইন্ডিয়াকে বোঝানো হয়। এখন আমরা দেখব ডিরেক্টরি। ইউআরএল এর একটি অংশ কি ছিল? ডিরেক্টরি বা পাথ। সার্ভার কম্পিউটারের একটি ফোল্ডার, যেখানে ওয়েব পেজগুলো অবস্থান করে, যেমন উপরের ইউআরএল এর ইনফো হলো ডিরেক্টরি, এবং ডকুমেন্টটি কি ছিল? যে ডকুমেন্ট নেম, ওয়েব অ্যাড্রেস বা ফাইল নেম, যেমন উপরের ইউআরএল এর aboutus.html হলো ওয়েব পেজ বা ফাইল। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের ওয়েব পেজের নেম। এখন আমরা দেখব ডিএনএস সার্ভার কি। ডিএনএস সার্ভার এর পূর্ণরূপ ডোমেইন নেম সিস্টেম সার্ভার।
আমরা যখন ব্রাউজারে কোনো ওয়েব অ্যাড্রেস লিখে রিকোয়েস্ট করি, তখন ব্রাউজার প্রথমে ওই ওয়েব অ্যাড্রেসের জন্য আইপি অ্যাড্রেস চেয়ে ডিএনএস সার্ভারে রিকোয়েস্ট পাঠায়। তখন কি করে ডিএনএস সার্ভার? ডিএনএস সার্ভার এর সকল ওয়েব অ্যাড্রেসের বিপরীতে আইপি অ্যাড্রেসগুলো সংরক্ষিত থাকে। তাই ডিএনএস সার্ভারে ওয়েব অ্যাড্রেসের বিপরীতে আইপি অ্যাড্রেস ব্রাউজারকে রিটার্ন করে। তারপর ব্রাউজার ওই আইপি অ্যাড্রেস ওয়েব সার্ভারে ওয়েবসাইটের জন্য রিকোয়েস্ট পাঠায় এবং ওয়েব সার্ভার সাইটটি প্রদর্শিত হয়। তো এই কাজটি হচ্ছে ডিএনএস সার্ভারের মূল কাজ। আশা করি বুঝতে পেরেছ যে ওয়েবসাইট কি, ওয়েব পেজ কি, ডোমেইন নেম কি, সাবডোমেইন নেম কি, ইউআরএল কি, সার্ভার কি, আপলোড কি, ডাউনলোড কি, সার্চ ইঞ্জিন কি, ব্রাউজার সফটওয়্যার কি, অনেকগুলো বিষয় কিন্তু এখানে আসছে, যা তোমাদের চতুর্থ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে। তো চর্চা করবে, পড়বে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।